শিরিন শারমিন চৌধুরী। তিনি এখন এসে গ্রেপ্তার হলেন, যেখানে 5ই আগস্টের পরে যে 626 জনের তালিকা ছিল, ক্যান্টনমেন্টে তিনি ছিলেন, তারপরে তিনি নিরাপদে গেলেন। এখন এসে তার যে গ্রেপ্তার, এটি আসলে কি বার্তা? বা এখন এসে তাকে কেন গ্রেপ্তার করা হলো? প্রশ্নটা ঘুরিয়ে যদি করি, এতদিন কেন গ্রেপ্তার করা হলো না? এই ধরনের গ্রেপ্তার যেটা হয়েছে সেটাকে মানুষ কিন্তু খুব ভালোভাবে দেখছেন না। একটা হলো যে উনি কিন্তু খুবই হাইলি এডুকেটেড। আপনি তার ব্যক্তি অবস্থান বা তার শিক্ষা জীবন, প্রফেশন সেই সম্পর্কে বলছেন যে তিনি কিন্তু অপরাধ যদি করে থাকেন তাহলে তো তিনি অপরাধী হবেন। এই অপরাধের জায়গাটাই আমি আপনার কাছে একটু জানতে চাই যে তার মামলার মেরিট কেমন? ঠিক আছে, এটা তো হাসি দেওয়া ছাড়া আমার আর কোনো অ্যান্সার দিতে হয় না। 18 মাসের মধ্যে বিচার বিভাগ আমরা পানির নিচে ডুবিয়ে গিয়েছিলাম, তাই না, তলিয়ে গিয়েছিলাম। এখন আমরা আমাদের মাথাটা উঁচু করতে পেরেছি, কিন্তু আমরা এখনো নিশ্চিত না যে আমরা কি তলিয়ে যাব নাকি আমরা আস্তে আস্তে আমার সমস্ত চরিত্র উপরে উঠবে। কাজে প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। জুলাই আগস্টের এক হত্যা মামলায় নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 5ই আগস্টের পর ক্যান্টনমেন্টে আশ্রিত 626 জনের মধ্যে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ অনেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন আছেন কারাগারে। এছাড়াও দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী বা সংশ্লিষ্ট অনেকে গ্রেপ্তার হলেও ধরা ছোঁয়ার বাইরে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। কিন্তু কেন, কিভাবে? ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার বেশ পরে গত নভেম্বরে জানা গেল ঘরে বসেই পাসপোর্টের আবেদন করেছেন, সম্পন্ন হয়েছে তার বায়োমেট্রিকও। তাহলে সেনাবাহিনী থেকে সরকারি দপ্তরের যোগাযোগ থাকা সত্ত্বেও কেন সংসদের প্রথম অধিবেশনে তাকে পলাতক বা নিখোঁজ বলেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? গ্রেপ্তারের পর আদালতে শিরিন শারমিন চৌধুরীর পক্ষে জামিন এবং রাষ্ট্রপক্ষের রিমান্ড আবেদন দুটি নামঞ্জুর করেন আদালত। আওয়ামী লীগের আলোচিত বা গুরুত্বপূর্ণ নেতাদের কারোরই খুব একটা জামিনের খবর পাওয়া না গেলেও ব্যতিক্রম ছিলেন সাবের হোসেন চৌধুরী। অন্যদিকে সম্প্রতি জামায়াতের কর্মী সওদা সুমি বা তার আগে জুলাই যোদ্ধা তাহরিমা সুরভি, মেহেদী হাসানরা গ্রেপ্তার হলে জামায়াত এনসিপির তীব্র প্রতিবাদের মুখে খুব দ্রুতই জামিন পেয়ে যান তারা। আওয়ামী লীগ পতনের পর যে প্রত্যাশা ছিল মুক্ত হবে আদালত, প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, কিন্তু এখনো প্রতিনিয়ত প্রশ্ন উঠছে কোথা থেকে কার ইশারায় হয় গ্রেপ্তার আর কার ইশারায় মিলে জামিন। এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য, অনেক এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। শুরুতেই যেটি প্রশ্ন করব যে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় দেখেছি, মানে 1.5 বছরের বেশি সময়, বা এই সরকারও আসার পরে 1 মাসের উপরে প্রায় 2 মাস হতে চলেছে। এখন এসে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার, আওয়ামী লীগ থাকাকালীন যে স্পিকার, সংসদের প্রথম নারী স্পিকার বা 3 বারের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি এখন এসে গ্রেপ্তার হলেন, যেখানে 5ই আগস্টের পরে যে 626 জনের তালিকা ছিল, ক্যান্টনমেন্টে তিনি ছিলেন, তারপরে তিনি নিরাপদে গেলেন। এখন এসে তার যে গ্রেপ্তার, এটি আসলে কি বার্তা? বা এখন এসে তাকে কেন গ্রেপ্তার করা হলো? প্রশ্নটা ঘুরিয়ে যদি করি, এতদিন কেন গ্রেপ্তার করা হলো না? অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, গ্রেপ্তার তো এটা একটা সরকারের পলিসি। তো কাকে কখন গ্রেপ্তার করবে বা গ্রেপ্তার যাকে করবে সে তাদের ইয়ের মধ্যে, নলেজের মধ্যে আছেন কিনা, কারণ অনেকে তো পলাতক থাকলে অনেক তথ্য তো সরকারের কাছে থাকেও না। তো সেক্ষেত্রে যখন থাকে তখন তো তাকে গ্রেপ্তার করে, আবার অনেক সময় করেও না। এটা একটা সরকারি পলিসির ব্যাপার। এখন সরকার কি পলিসির কারণে এখন গ্রেপ্তার করেছে বলতে পারবো না, তবে আপনার এই ধরনের গ্রেপ্তার যেটা হয়েছে সেটাকে মানুষ কিন্তু খুব ভালোভাবে দেখছেন না। একটা হলো যে উনি কিন্তু খুবই হাইলি এডুকেটেড, এবং আপনি জানেন মনে হয় যে উনি কিন্তু অনার্স মাস্টার্সে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, এবং কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে পিএইচডি করেছেন, এবং উনি আমাদের মতোই আমাদের সাথেই আইন পেশায় ছিলেন এবং অত্যন্ত মেরিটোরিয়াস ছাত্র। উনি কিন্তু রাজনীতিতে ইচ্ছা করে গেছেন তা না। ওনাকে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হয়তো তাকে রাজনৈতিক সার্ভিস দেওয়ার জন্য তাকে ডেকে নিয়েছেন, এবং সেই কারণে তাকে আপনার রাজনীতির মধ্যে প্রবেশ করিয়েছেন। কিন্তু যাই হোক, সে তো অনেক বছর স্পিকার হিসেবে সার্ভিস দিয়েছেন, এবং নির্বাচন যাই হোক, 14, 18, 24 নির্বাচন আপনারা যাই বলেন,
কিন্তু সংসদ পরিচালনার ক্ষেত্রে এইরকম শিক্ষিত এবং মার্জিত এবং এরকম দক্ষ স্পিকার এর আগে আমরা কখনো দেখিনি। সেদিক থেকে অবশ্যই ওনার একটা ক্রেডিট আছে। জি। আর এই ক্রেডিটের জায়গায় আমি ব্যক্তিগতভাবেও জি, আপনি তার ব্যক্তি অবস্থান বা তার শিক্ষা জীবন, হুম, প্রফেশন সেই সম্পর্কে বলছেন যে তিনি কিন্তু অপরাধ যদি করে থাকেন তাহলে তো তিনি অপরাধী হবেন। এই অপরাধের জায়গাটাই আমি আপনার কাছে একটু জানতে চাই যে তার মামলার মেরিট কেমন? তাকে সহিংসতা, ভাঙচুর এবং হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, এটা তো হাসি দেওয়া ছাড়া আমার আর কোনো অ্যান্সার দিতে হয় না। কারণ আপনি জানেন যে আপনি যদি ইভেন আপনি আওয়ামী লীগ সরকারের অনেকের ব্যাপারে অনেক দুর্নীতির খবর তো 15 বছরে আপনি পাবেন। কিন্তু ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কোনো দুর্নীতির খবর কিন্তু পত্রিকায় আসে নাই। কেউ জানে না বা ব্যক্তিগতভাবে আমরা যা ব্যক্তিগত সোর্স থেকেও যতটুকু জানি, কেন আমাদের আইনজীবীদের তো পরিবারের লোক, তো সেই রকম কিন্তু কোনো অভিযোগ ও দুর্নীতি নাই। আর সবচেয়ে হলো অপরাধ যেটা বলেন সেটা হলো অপরাধ তো করতে হয়, তাই না? অপরাধ 2 ধরনের অপরাধ। একটা হলো আপনি যদি সংসদে যারা কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন 10-15 বছর কাজ করেছেন তাদের সঙ্গে যদি উনি খারাপ ব্যবহার করেন, ওটাকে আমরা মনে করি যে একটা খারাপ জিনিস। ওনার ব্যবহার ভালো না। আপনি খোঁজ নিয়ে দেখেন তো যে এরকম কোনো ইনস্ট্যান্স পান কিনা যে সংসদের কারোর সঙ্গে উনি কোনো খারাপ ব্যবহার করেছেন। কাজেই এই অপরাধ যেটা হচ্ছে হত্যা, হত্যা তো উনি করতেই পারবেন না। কারণ হত্যা করার মতো যে মেন্টাল স্পিরিট দরকার, সাহস দরকার, সেই এই অপরাধ হত্যা করার মতো সাহস ওনার নাই বা ওনার ঐরকম শক্তিও নাই। আর যে মামলাগুলো হয়েছে সেটা তো আপনি জানেন যে এই মামলাগুলো তো 5ই আগস্টের ঘটনার মামলা। এগুলা মিথ্যা মামলা এবং এই মামলাগুলো ঘটনা সত্য, হত্যা হয়েছে, কিন্তু সেই হত্যার জন্য কিছু একটা দায়ী ব্যক্তি থাকতে পারে বা এটা খুঁজে বের করে সঠিক জায়গাটা মামলাটা করলে আলটিমেটলি বিচারগুলো হতো। কিন্তু যে মামলা আপনি করলেন সেই মামলায় স্পিকার সেখানে হত্যার সঙ্গে জড়িত, ভাঙচুর করেছে, এগুলো তো ধরেন হয়রানির জন্য এগুলো আপাতত আপনি কাজে লাগাতে পারবেন। হুম, কিন্তু টাইম ইজ কামিং, সময় আসবে যখন এগুলো দেখা যাবে যে এগুলো কোনো কিছুই আইনের ধোপে টিকছে না। আপনি দেখছেন না যে অনেককেই তো এরকম মিথ্যা মামলায় দেওয়া হয়েছে, কিন্তু যখন সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবে তখন সেখানে তো আদালতের স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে এই লোকটা অপরাধ করতে পারে কিনা। ইভেন কি এফআইআর, হুম, যে এফআইআর দেখেছেন আপনারা এই 5ই আগস্টের হত্যা মামলার যে এফআইআর গুলো, এগুলো আপনি পড়ে দেখেন এগুলার নেচার এবং এগুলার গঠন, এগুলো যে কম্পিউটারাইজড, সেম কম্পিউটার থেকে এসছে অধিকাংশ, এগুলো আপনি অ্যানালাইসিস করলেই পাবেন। কারণ আমাদের কাছে অনেক মামলা আসে তো আমরা একটু কম্পেয়ার করি দেখি যে এটা সেম কম্পিউটারের প্রিন্ট আউট থেকে এসছে। সেখানে শুধু চেঞ্জ হয়েছে, কোথাও হয়তো 500 আসামি সেখানে হয়তো আবার 300 হয়ে গেছে, কোথাও আবার 700 হয়ে গেছে, কিন্তু ভিতরের বর্ণনাগুলো যা কতটুক বর্ণনা সেগুলো মোটামুটি সব এফআইআর তে একই। অতএব এই মামলার উপরে যে অ্যারেস্ট হয়েছে এটার মাধ্যমে বলা যাবে না যে 5ই আগস্টের হত্যা বা উৎসবের সঙ্গে সে জড়িত ছিল। তবে অবশ্যই যেহেতু যে রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল তারা যেহেতু ক্ষমতা থেকে সরে গেছেন এবং সেই ক্ষমতার সঙ্গে উনিও জড়িত ছিলেন স্পিকার থাকা অবস্থায়। উনি তো অবশ্য হুম, স্পিকার যখন ছিলেন তখন তো ওনাকে আপনার জানেন আপনি যে স্পিকার থাকলে কিন্তু তখন পদত্যাগ করতে হয় হুম। রাজনৈতিক দল থেকে। তো উনি তো রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে 15 বছর হয়ে গেছে। 15 বছর ওনার স্পিকারের সময়। তো উনি তো আর রাজনৈতিক অপরাধের সঙ্গে জড়িত হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আপনি অপরাধের কথা বলতে চান, উনি তো সেরকম জড়িত হবেন না। এবং আপনি জানেন যে এই জি। সংসদে আপনি যখন যিনি পরিচালনা বলছেন যে আপনি জানেন মানে মানে বা আপনিও কম্পেয়ার করে দেখেছেন। আমি আরো আইনজীবীদের সাথেও কথা বলেছি বিভিন্ন সময়। আ অনেকেই আসলে এই কম্প্যারিজন টা করেছেন যে আসলে একই জায়গা থেকে আসা বা কপি পেস্ট বলছেন অনেকে যে মামলাগুলো কপি করে পেস্ট করে দিয়ে তার আসামিদের নামে এরকম করেও করা হয়েছে। কিন্তু আপনি বলছেন জানেন বা আরো আইনজীবীরা জানছেন, দেখছেন কিন্তু আদালত কি দেখতে পাচ্ছেন না? মানে আদালত তো জামিন দিলেন না। জামিনের আবেদনও হয়েছিল। কিন্তু জামিন দিলেন না। কি বিবেচনা করে? বা যদি আরেকটু এভাবে প্রশ্ন করি, আদালতের কাছে রিমান্ড আবেদনও হয়েছিল, জামিনের আবেদনও হয়েছিল। আদালত রিমান্ড আবেদনও মঞ্জুর করেন নাই, জামিন আবেদনও মঞ্জুর করেন নাই। তাহলে শুধু কারাগারে রেখে মানে আসলে কি হবে? পারপাস টা কি? না দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনাকে চিন্তা করতে হবে। সদ্য একটা নির্বাচন হলো, তার আগে 18 মাস আমরা একটা মব কালচারে ছিলাম, তাই না? আদালত স্বাধীনভাবে কাজ করতে পারেনি এবং আদালত স্বাধীনভাবে কাজ করার জন্য যে সিস্টেম সেটা হলো এই যে নিম্ন আদালতের বিচারক তাদেরকে কিন্তু আপনার সচিবালয় আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে আনার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। সেটি আসার পরে হয়তো ওই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকতো না। কিন্তু এখানে যে একদম অগ্রগতি নাই সেটাও আপনি বলতে পারবেন না।
কারণ আপনার এর আগে আপনি হিসাব করেন তো, এর আগে যত আসামি গ্রেপ্তার হয়েছে সবারই কিন্তু 10 দিন রিমান্ড কনফার্ম, মানে যে কয়দিন রিমান্ড চেয়েছে রিমান্ডই কিন্তু হতো। আমরা কিন্তু ওই জন্যই বলতাম যে রিমান্ড কয়দিন হবে আমরা রিক্সাওয়ালাও বলে দিতে পারে, কিন্তু এটা তো একটা ব্যতিক্রম যে যেহেতু তার বিরুদ্ধে হত্যা মামলা, কাগজে তো তার মধ্যে হত্যা মামলা, কোর্টের কাছে যেটা গেছে কোর্ট তো ব্যক্তিগত নলেজ থেকে কাজ করবে না, কোর্টের কাছে যে এফআইআরটা আছে সেটা একটা বড় ধরনের একটা এফআইআর, যেখানে বলা হয়েছে যে আপনার 5ই আগস্টে এদেরকে হত্যা করা হয়েছে, ওনারা এর মধ্যে জড়িত আসামি, এদের পরিকল্পনায় হয়েছে, অনেক কিছু কথাবার্তা বলা আছে। সেক্ষেত্রে হত্যা মামলায় সে রিমান্ড তো দেননি। অতএব এটাও আমি মনে করি যে এই যে নির্বাচিত সরকারের পরে একটা অগ্রগতি। যদিও আপনি যে কথাটা বলছেন সেটা হলো পূর্ণাঙ্গ রুল অফ ল যখন থাকবে, যখন আইনের শাসন দেশে নিশ্চিত হবে, তখনই একমাত্র বলতে পারবেন যে একটা লোক যখন আদালতে যাবে সে স্বাধীনভাবে আইন অনুসারে সকল প্রতিকার পাবে। কিন্তু আমাদের দেশে পূর্ণাঙ্গ রুল অফ ল এস্টাবলিশড এখনো হয়নি এবং আইনের শাসনটা এখনো পূর্ণাঙ্গ স্থাপিত হয়নি। আমরা সবেমাত্র মাস দেড়েক আগে এই যে একটা মব কালচার ছিল, যেখান থেকে পুরো জুডিশিয়ারি একটা মব কালচারের শিকার হয়েছিল, এবং সেখান থেকে মাত্র আমরা এখানে এসেছি। অতএব সেই ক্ষেত্রে হয়তো এইটি কতদিন কিছু সময় লাগবে যে এই জিনিসটা আসলে তারা যে স্বাধীনভাবে সিদ্ধান্ত দিলে তাদের উপরে কোনো মব হবে না, এখনো কিন্তু আপনি বলতে পারেন না। কারণ আপনি জানেন যে বরিশালে কিছুদিন আগেও কিন্তু এরকম একটা মব হয়েছে আইনজীবীদের ব্যাপারে, আইনজীবীদের উপরই করেছে মব, কোর্টের সামনেই কিন্তু। অতএব সেই ক্ষেত্রে আপনার এখন আমরা ওই পুরোপুরি মবটা বন্ধ হয়ে গেছে না, কিন্তু অন্তরে অন্তরে কিন্তু এখনো ভয় আছে। অতএব সেই ভয়গুলো না, কিন্তু ধরেন এখনো বিচার। অন্তর্বর্তী সরকারের সময় আপনি বলছেন মবের ভয়। কিন্তু আমরা আওয়ামী লীগের সময়েও জানতাম যে আদালতে মানে শুনতাম। আ আ তারপরে তো আসলে আদালতের ব্যাপার এগুলো নিয়ে খুব কথা বললেও ঝামেলা থাকে। কিন্তু শুনতাম যে আদালতের জামিন এগুলো ঠিক আদালতের সিদ্ধান্তের উপরে না। এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার-স্যাপার থাকে। আ তখন তো মবের ভয় ছিল না। এখনো আবার সেইরকম ঠিক মবের ভয় হয়তো অনেকটাই চলে গেছে। এখন আদালত মানে কেন বা কিসের ভিত্তিতে কাজ করছে সেটি একটি প্রশ্ন। আরেকটু জুড়ে দেই প্রশ্নটা একটু বড় করি যে ধরেন সংসদ পর্যন্ত উঠলো। একজন জামাতের একজন নারী কর্মী সওদা সুমি তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সরকারের সমালোচনা করে এবং তিনি গ্রেপ্তার হয়েছেন সেজন্য। তারপরে সেটি নিয়ে সংসদে জামাতের সংসদ সদস্যরা বলেছেন, জামাতের আমির ফেসবুকে পোস্ট দিয়েছেন, অ্যাডভোকেট শিশির মনির থেকে শুরু করে জামাতের মানে ঝানু নেতারা তারাও ফেসবুকে লিখছেন, বলছেন এমনকি প্রবাস পর্যন্ত সেখান থেকেও এটির সমালোচনা আসছে এবং তাকে ইমিডিয়েট জামিন দিয়ে দেওয়া হলো। এর আগে দেখেছি জুলাই যোদ্ধা ওই সেই তাহরিমা সুরভি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হলেন। নাহিদ ইসলামরা সক্রিয় হলেন, জামিন হয়ে গেল। বা মেহেদী হাসান যিনি সন্তোষ সাহাকে পুড়িয়ে মারার কথা নিজে গিয়ে স্বীকার করছিলেন যে, আমরা মেরেছি সন্তোষ সাহাকে। তারও এর পরপরই জামিন হয়ে গেল একদম। আবার এখানে জামিন হচ্ছে না বা অনেকের জামিন হচ্ছে। সাবির হোসেন চৌধুরীর কথা মনে করতে পারি। তারও আওয়ামী লীগ নেতা হওয়া সত্ত্বেও তারও জামিন হয়ে গেল। শুনলাম পরে নাকি তার বাসায় কূটনীতিকরা সাক্ষাৎও করেন, দেখাও করেন, বৈঠকও হয়। আসামি হওয়া সত্ত্বেও। মানে এই বিষয়গুলো জামিন হবে কিনা এটা কার সিদ্ধান্ত? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা একটি জিনিস আপনি বিবেচনা করবেন, একটা শিশু যখন পানিতে পড়ে ডুবে যায় তখন চিন্তা করা হয় যে সে বাঁচবে কিনা। কিন্তু যখন তার পানিটা গলা পর্যন্ত চলে আসে তখন আমরা কিন্তু ধরে নেই যে সে বেঁচে যাচ্ছে, কিন্তু এর অর্থ সে পানির থেকে উঠে গেছে তা কিন্তু না। এই বেঁচে যাওয়াটা আবার হয়তো কিছুক্ষণের মধ্যেই সে তার যে শারীরিক মানে সাঁতার কাটার যে প্রক্রিয়া বা তার যে পানির উপরে ওঠার যে শক্তির সামর্থ্য, সেগুলো কিছুক্ষণ পরে থাকবে কিনা এটা কিন্তু ওই মুহূর্তে নিশ্চিত করে বলা যায় না। তা আমাদের বিচার বিভাগেরও অবস্থা সেরকমই। আমরা আমাদের 18 মাসের মধ্যে বিচার বিভাগ আমরা পানির নিচে ডুবিয়ে গিয়েছিলাম, তাই না, তলিয়ে গিয়েছিলাম। এখন আমরা আমাদের মাথাটা উঁচু করতে পেরেছি, কিন্তু আমরা এখনো নিশ্চিত না যে আমরা একে তলিয়ে যাব নাকি আমরা আস্তে আস্তে আমার সমস্ত শরীরটা উপরে উঠবে। কাজে এটা একটু সময় দিতে হবে আপনাকে, আমাদের ওইভাবে ভাবার কোনো কারণ নাই। কোনো থিওরিটিক্যালি আমরা যদি কোনোটা কিছু কোনো মিলিয়ে করি সেটা আমাদের যথার্থ হবে না, কারণ মাত্র ইলেকশন হলো। আমাদের প্রত্যাশা হলো যে যারা সরকারে এসছেন তারা হয়তো রুল অফ লটা ফিরিয়ে আনবেন, কিন্তু এটা যে খুব দ্রুত সবকিছুই একদম 100% আনতে পারবেন তাও না। কারণ সরকারে যারা আছে এখনো কিন্তু আপনার জামাত, এনসিপি যারা নাকি আপনার রুল অফ ল ধ্বংস করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও একটা অংশ কিন্তু ক্ষমতার পার্ট এখন। যদিও আপনি দেখছেন সংসদে দল বিরোধী দল এবং তাদের মধ্যে মত পার্থক্য, কিন্তু আলটিমেটলি কিন্তু তাদের মধ্যে এখনো ঐক্যবদ্ধতা রয়েছে। বিশেষ করে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের ব্যাপারে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু তারা ঐক্যমত। তারা কিন্তু এখনো আওয়ামী লীগকে নির্বাচন করতে শুরু করা বা দল করা শুরু করা সেটা তো দেখলেন।
অন্তর্বর্তীকালীন সময়ের আদেশে যে গেজেট করেছিল যে কর্মকাণ্ড নিষিদ্ধ, তো একটা দল, রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তো সেটা মানুষ প্রত্যাশা করেছিল যে এইটা মনে হয় আর পাস হবে না, কিন্তু সেটা তো হয়নি। অতএব সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আওয়ামী লীগ সমর্থক যারা, তাদের বিপরীতে যারা আছেন, ওই ব্যাপারে তাদের ইউনিটি আছেন, এবং সেই ইউনিটির কারণে তাদের মধ্যে যদিও কতগুলো পার্থক্য আছে, সেটা হলো ক্ষমতা অথবা ক্ষমতার ভাগ নিয়ে, অথবা তাদের জুলাই সনদ নিয়ে, সংবিধান থাকবে কি থাকবে না সেগুলো নিয়ে অনেক মতপার্থক্য আছে, কিন্তু অনেক অনেক বিষয়ে তারা কিন্তু ঐক্যমত পোষণ করেন। এবং এই কারণেই আপনি যে বিষয়টা বলেছেন যে ওই রকম একজন জামাতে ইসলামের একজন গ্রেপ্তার হলেও তাকে আবার জামিন হয়ে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেরকম হওয়ার কিন্তু সুযোগ নাই। কারণ আমি যে বললাম যে আওয়ামী লীগের কেউ তো সরকারের পার্টনার না, তাই না? তো সেই ক্ষেত্রে এটা টোটালি ডিপেন্ড করে কোর্টের এখতিয়ার এবং কোর্টের স্বাধীনভাবে বিচার করার ক্ষমতাটা প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। তা আমরা এখনো তো দেখছি না যে সেরকম প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আগেও বলেছি, যেমন আগে 5ই আগস্টের মামলা শুনলেই হাইকোর্টের বিচারপতিরা বলতো আমরা শুনবো না, কিন্তু আমি 5ই আগস্টের পরে সেই মামলায় অনেকের নাম আছে এফআইআর এ, নাম যাদের নাই তাদেরকে জামিন দিচ্ছে, নাম যাদের আছে তাদেরকে কিন্তু অনেক সময় জামিন দিচ্ছে, যদিও আপনার কেন্দ্রীয় পর্যায়ের কেউ এরকম জামিন দেওয়া হয় না এখন পর্যন্ত, কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। আবার কিন্তু ধরেন আমাদের জামিন দেওয়ার পরে যেমন রাজশাহী রেঞ্জের ডিআইজির যে লিখিত আদেশ যে জামিন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন হলে তাদেরকে আবার নতুন মামলায় অ্যারেস্ট দেখাতে হবে, যারা আসলে দলকে সংগঠিত করতে পারে এমন নেতাদের জামিন হওয়ার সাথে সাথেই তাদেরকে আবার গ্রেপ্তার দেখাতে হবে নতুন কোনো মামলায়, এরকমটা নির্দেশনা দিয়েছেন, একদম লিখিত নির্দেশনা, এবং তা হচ্ছেও, গ্রেপ্তার মানে কেউ ছাড়া পেলে তাকে আবার গ্রেপ্তার করা হচ্ছে। এটা আসলে কেমন, আমি একটু ওই লিখিত আদেশ সেটি আসলে কতটা আইনসঙ্গত যে বের হলেই গ্রেপ্তার? দেখুন, দেখুন লিখিত আদেশ রাজশাহীর কথা বললেন, ঢাকায় কিন্তু কোনো লিখিত আদেশ নাই। কিন্তু জাস্টিস খায়রুল হক সাহেবের যখন জামিন হলো, সাথে সাথে কিন্তু আরো 2টা মামলায় তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে। এটা লিখিতটা হয়তো বের হয়ে গেছে, কিন্তু এটা একটা অন্তর্নিহিত নির্দেশনা থাকেই। যেহেতু আপনি ধরেন এটা তো রাজনৈতিক বিরোধিতা, রাজনৈতিক বিরোধিতা এক দল আর এক দলকে সবসময় চেপে রাখতে চায়, কোন দলীয় কর্মকাণ্ড করা থেকে বিরত রাখতে চায়। এটা আমরা সবসময় দেখি, যে দল ক্ষমতায় থাকে তার বিরোধী দলের উপরে তাদের একটা নিপীড়ন এবং একটা পরোক্ষ একটা আপনার নিষেধাজ্ঞা থাকে। কিন্তু এটা এবারে আরো বেশি হয়েছে, কারণ যেহেতু সরকার পরিবর্তন হয়েছে একটা আন্দোলনের মাধ্যমে, এবং তারা আসলে সবাই পদ থেকে চলে গিয়েছেন এবং দেশ থেকেও চলে গিয়েছেন অধিকাংশ নেতারা। এই কারণে এটার সুযোগটা আরো বেশি হয়েছে। তো এখন আপনার যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হলো বিচার বিভাগের কথা যদি আপনি বলেন, বিচার বিভাগ নিম্ন আদালত, নিম্ন আদালতের যে সচিবালয় এসছিল, তার মাধ্যমে কিন্তু একটা প্রত্যাশা সুযোগ সৃষ্টি হয়েছিল যে বিচারকরা তো ভাববে যে আমি যদি জামিন দেই তাহলে সরকারের আইনমন্ত্রী আমাকে কোনো প্রমোশন বা পোস্টিং করতে পারবে না, এই ধরনের একটা মনোবল কিন্তু তাদের এসছিল। কিন্তু এই যে অর্ডিন্যান্সটা আবার প্লেস হলো না, যদিও তারা বলেছে বিল আকারে পরে করবে, কিন্তু এই যে প্লেস হলো না, আলটিমেটলি যদি 3 মাস পরেও বিল আনে, এই 3 মাসের মধ্যে কিন্তু বিচারকরা ওই সাহসটা আর পাবেন না। কারণ এখন জামিনটা দিলে তাহলে কি আসলে বিচারকদের সেই সাহসটা কোন সরকারই দিতে চান না? মানে এর আগের সরকারের আমলে, এটা তো পুরনো ব্যাপার বিচার বিভাগকে স্বাধীন করার যে প্রক্রিয়াটা। আওয়ামী লীগের আমলে হয় নাই, তার আগে বিএনপি আমল ছিল, সেই আমলে হয় নাই। মানে আসলে আবার এখনো এটা ঝুলিয়ে আছে, ঝুলিয়ে দেওয়া হলো। মানে সরকার কি জানে না আসলে, আপনার কি মনে হয়? আপনি দেখেছেন মনে হয় আজকে একটা রিপোর্টে এটা প্রকাশিত হয়েছে, যখন ইশতিয়াক সাহেব তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা 2007-এ, তখন উনি চেয়েছিলেন বিচার বিভাগের, তখন মাজহার হোসেন মামলার তো রায় আগে হয়ে গেছে, বিচার বিভাগের স্বাধীনতাটা উনি ঘোষণা করে দিতে চেয়েছিলেন। তখন এই রিপোর্টে এসছে, তখন প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছিল যে আপনি আমাদের ম্যানিফেস্টোতে এটা আছে, আপনি এটা করেন না এবং আমরা এসে করব, এবং ইশতিয়াক সাহেব সেই কারণে আর করেন নাই। এবং সেই সরি, সাথে না, এটা কিন্তু আগের কথা হবে এত। এটা কোন তো তখন প্রধানমন্ত্রী পরে রিকোয়েস্ট করেছিলেন? তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আচ্ছা। এবং ইশতিয়াক সাহেব তখন গিয়েছিল। আজকে আমি রিপোর্টটা পড়লাম, এইটা সম্ভবত আপনার আমি জানি না ঠিক এক্স্যাক্টলি মনে নাই, বিবিসি অথবা অন্য কারো রিপোর্ট, সেখানে এই রিপোর্টটা এসছে, একটা পত্রিকার রিপোর্ট আর কি। তো তখনও করা হয় না, কিন্তু পরবর্তীকালে দেখেন আপনার এই বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব উনি এই গেজেটটা করে দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি পূর্ণাঙ্গ স্বাধীনতা হয় নাই। এই বিচার বিভাগের সচিবালয় নিয়ে কিন্তু একটা টানাপোড়েনে এস কে সিনহা তাকে দেশ ছাড়তে হয়েছে। আসলে তো ষোড়শ সংশোধনী যে আমার মামলা, সেটাও একটা কারণ, কিন্তু তার আগে ওই টানাটানি শুরু হয়েছিল যে বিচার বিভাগের স্বাধীনতাটা কতটুকু থাকবে। কারণ উনি কোর্টের মধ্যেই বলেছিলেন যে বিচার বিভাগের নিম্ন আদালতের যে ফাইলগুলো ডিল করা হয় মিনিস্ট্রিতে, সেখানে যখন কনসালটেশন হয় সুপ্রিম কোর্ট তাকে বলে ট্রান্সফার করার জন্য,
কিন্তু সে যদি সরকার না চায় ওই ফাইলটা ট্রান্সফারটা হয় না, আলমারির মধ্যেই থাকে। আবার মিনিস্ট্রি যেটা বলে যে এটা আপনার ট্রান্সফার করা দরকার, সেটা যখন এখান থেকে কনসালটেশন করে বলা হয় করে দাও, ওটা পরের দিনই গেজেট হয়ে যায়। এই ধরনের ক্রাইসিস গুলোর কথা উনি বলেছিলেন। তো এই যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু প্রথমে সেটা করেনি। এবং আপনি জানেন যে একটা সভা হওয়ার কথা ছিল যেখানে ডক্টর ইউনূস ঘোষণা দেওয়ার কথা ছিল। প্রধান বিচারপতি তৎকালীন খুব আশান্বিত ছিলেন এবং আমাদেরকে বলেওছিলেন মিডিয়ায় যে একটা সুখবর আসছে। কিন্তু ওই মিটিং এ কিন্তু প্রধান উপদেষ্টা গিয়ে সে কাজটা আর করেননি। এবং সেটা না করে নির্বাচনের ঠিক মাস দেড়েক দুয়েক আগে উনি একটা অর্ডিন্যান্স করে দিলেন। এবং সেই অর্ডিন্যান্সটা উনি জানেন যে এই অর্ডিন্যান্সটা নির্বাচনের পরে কি হবে না না হবে ওইটা কিছু জানেন না, উনি ক্রেডিটের জন্য করলেন। যদিও ওই অর্ডিন্যান্স নিয়ে আমি ব্যক্তিগতভাবে এটা সমালোচনা করেছি, এটার মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাধীনতা হয় নাই। তো যাই হোক, তারপরে এখন দেখা গেল যে সরকার বলছেন যে বিল আনবেন। বিল আনার মাধ্যমে যে কথাটা আপনি বললেন রাজনৈতিক দল কি সবাই চায় না, হ্যাঁ আগে অবস্থান তাই ছিল। কিন্তু এই যে 5ই আগস্টের পরে যে ঘটনা, রাজনৈতিক পরিবর্তন এবং রাজনৈতিক পরিস্থিতির যে পরিবর্তন, এর কারণে কিন্তু সবারই প্রত্যাশা যে বিচার বিভাগ যেন আলাদা থাকে। এবং আলাদা না থাকলে যে কি হয় সেই অভিজ্ঞতাটা তো বিএনপির আছে। কারণ বিএনপি আওয়ামী লীগের সময় যদি বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষ স্ট্যান্ড ভাবে কাজ করতে পারতেন, তাহলে কিন্তু বিচার বিভাগের কাছ থেকে বিএনপি অনেক ক্ষেত্রে আইনি অধিকার থেকে বঞ্চিত হতো না। এবং আজকেও যদি বিএনপি একই কাজ করে, যে বিচার বিভাগকে স্বাধীন না করে একদম দৃঢ় অবস্থানে না রেখে সে যদি রাজনৈতিক প্রভাবের মধ্যে রাখতে চায়, তাহলে যেটা ভবিষ্যতে হবে ওই একই অবস্থা হবে, যে বিএনপি তো আর আজীবন ক্ষমতায় থাকবে না। বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন এই বিচার বিভাগের অধীনেই তারা আবার বিচারের যে অধিকার সেখান থেকে তারা বঞ্চিত হবে। অর্থাৎ এই অভিজ্ঞতার কারণে আমি আশা করি যে তারা হয়তো এই যে অর্ডিন্যান্স যেগুলো উত্থাপন করা হয় না সেগুলো প্রপারলি এই অ্যাক্ট করে বিল আকারে এনে এগুলো পাস করবেন। যদি না করেন, জাজমেন্ট কিন্তু আছে, এটা নিয়ে আইনি লড়াই চলবে, আমরাও চালাবো, আমরাও বলবো। এবং আমাদের এখন প্রত্যাশা হলো এটি করবে বিএনপি। এখন আমরা দেখা যাক, অন্তত 2-4 মাস সময় যাক, এর মধ্যে যদি না হয়, আনটিল 6 মান্থের মধ্যে যদি তারা কোনো বিল উত্থাপন না করে, তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে না, তাদের ইচ্ছা নাই। অর্থাৎ সেটা সেক্ষেত্রে সেটা তখন আপনি আমাদের বলছেন যে 6 মান্থ পর্যন্ত অন্তত অপেক্ষা করতে হবে বিল উত্থাপন করার জন্য। কিন্তু এটা মানে সরাসরি করা হলো না। যেখানে আপনি একটু আগেই বলছিলেন যে সন্ত্রাস বিরোধী আইন যেটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেটি আবার পাস হয়ে যাচ্ছে এবং সেখানে যদিও নির্বাহী আদেশে কোন দলকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছিল একদম ১ম এ বিএনপি সেটার বিরোধিতাই করেছিল। যদিও আবার পরবর্তীতে যখন করা হয়েছে তারা সাধুবাদ জানিয়েছে। এবং তৎকালীন প্রধান উপদেষ্টাও বলেছিলেন যে একটা গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন যে করবেন না। নিষিদ্ধ করার কোন চিন্তাভাবনা তার নাই। যেহেতু বড় একটি দল এটির বিরোধিতা করছে। মানে বিএনপি যেহেতু বিরোধিতা করছে। কিন্তু তারপরে নির্বাহী আদেশেই নিষিদ্ধ হলো এবং সেই যে অধ্যাদেশ সেটি এখন আইনেও পরিণত হতে যাচ্ছে। বরঞ্চ যোগ হচ্ছে শাস্তি। যে যদি কেউ সভা সমাবেশ বা আওয়ামী লীগের সেই কার্যক্রম করে তাহলে যেটি ছিল না সেটি আরো শাস্তি আরো যোগ হচ্ছে। এটি আপনি আসলে কি মনে করেন? কারণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। বিচারের জন্য তো মামলাও হয় নাই এখনো পর্যন্ত। আ এই বিলটি যে পাস হতে মানে এটি যে আইন হতে যাচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, এটাকে আমি খুব অরিড না আমি এটার কারণে। কারণ আপনি জানেন যে অর্ডিন্যান্স থাকাকালীন সময়েও কিন্তু কার্যক্রম নিষিদ্ধ ছিল। আর এখন তারা অর্ডিন্যান্সটা পাস করেছেন, পার্লামেন্টে একটা পার্লামেন্ট হয়েছে, এই তো। কিন্তু যেটাই হোক, আপনি জানেন যে আমাদের সংবিধানে সংগঠন করা, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো হলো মৌলিক অধিকার। এগুলাকে আপনি কোনো আইন করেন না নাই করেন, সেগুলো দিয়ে এখানে আপনার ধরে রাখতে পারবেন না। যখনই কেউ আদালতে যাবে তখনই এটা বাতিল হয়ে যাবে। কেউ কি এখন যাবে এখানে অনেকগুলো, হ্যাঁ আদালতে? নিশ্চয়ই যাবে, কেন যাবে না? আপনার এটা কোনোভাবে মনে করার কারণ নাই যে এই আইন আদালতে চ্যালেঞ্জ হবে না। আপনি একটু ওয়েট করেন, নিশ্চয়ই হবে, না হওয়ার তো কোনো কারণ নাই। কারণ হলো যে এটা হতো যদি এইরকম হতো যে এই আওয়ামী লীগ দলটা যদি এমন হতো যে আওয়ামী লীগ দলের সাপোর্টার হলো আপনার ধরেন 1%, হুম, তাহলে একটা কথা ছিল যে জনগণ তো তাদের পাশে নাই। আপনি জানেন যে 30-40% লোক আওয়ামী লীগের সমর্থক। এবং যখনই সরকারে যারা থাকবে, ধরেন অন্তর্বর্তীকালীন সময়ের সময় আওয়ামী লীগের সাপোর্ট আরো বেড়ে গিয়েছিল। এখন এই রাজনৈতিক দল বিএনপি এসছে, বিএনপির সাপোর্ট আছে এখন। বিএনপি যখন সুশাসন দিতে পারবে না, যখন বিচার বিভাগকে স্বাধীন করবে না এবং যখন দেশের মানুষের সমস্যার সমাধান করতে পারবে না, তখন ওই সাপোর্টটা কোথায় যাবে? ওই সাপোর্টটা তখন আওয়ামী লীগের পক্ষেই যাবে। তখন তো তাদের সাপোর্ট আরো বেড়ে যাবে। তাহলে আপনার এটা মনে করার কোনো কারণ নাই। এটা একটা মানে বিশেষ পরিস্থিতি এবং সেই বিশেষ পরিস্থিতির কারণে হয়তো এখন যাচ্ছে না। কিন্তু এই যে আইন হোক আর যাই হোক, হুম। কারণ হলো যে আইনটা যে এখন একটা বাস্তবতা হলো, আজকে যদি বিএনপি এই অর্ডিন্যান্সটা পাস না করে, তাহলে আপনি ধরে নেন
আজকে বিএনপির তো একটা বড় স্ট্রং অপোজিশন আছে, যারা নাকি ক্ষমতায় আসার জন্য মোটামুটি তারা নিশ্চিত ছিলেন, এবং এই জন্য তারা কিন্তু মন্ত্রী পরিষদও গঠন করেছিলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। অর্থাৎ সেটা কিন্তু তাদের একটা ভঙ্গ হয়েছে, স্বপ্ন ভঙ্গ। অর্থাৎ সেই কারণে তারা কিন্তু প্রথম দিন থেকে বিএনপিকে চাপে রাখছেন। বিএনপিকে চেষ্টা করা হচ্ছে বিএনপি ভারতের দালাল, বিএনপি আওয়ামী লীগের দোসর, এবং বিএনপি জনগণের পক্ষের লোক না, এইটি করার জন্য তারা সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গন সব জায়গায় এমন একটা শক্ত অবস্থান তৈরি করে তারা ঝাঁপিয়ে আছে আন্দোলনের জন্য। এই অবস্থায় যদি বিএনপির পক্ষ থেকে ওই আওয়ামী লীগের গেজেটটা যদি আবার অর্ডিন্যান্সটা যদি পাস না করে, তাহলে কি হবে? তাহলে সাথে সাথেই তারা বলে ফেলবে, এই দেখেন আমরা বলেছিলাম না আওয়ামী লীগের দোসর, এই যে দেখেন আওয়ামী লীগের দোসর। এবং আমাদের দেশের কিছু রাজনৈতিক ব্যক্তি আছে যারা ইমোশনাল পলিটিশিয়ান, তারা রাজনীতি বুঝে শুনে করে না, তারা ইমোশনাল পলিটিক্স করে। এবং ইমোশনাল পলিটিক্স করার কারণেই দেখবেন হঠাৎ করে কোনো বিষয় না বুঝে শুনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যায়, তাই না? তো সেই কারণে ইমোশনাল পলিটিক্সের যে এফেক্ট, সেটাও কিন্তু কম না। আপনি দেখেন যখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বলেছিল, কারণ ইন্টারন্যাশনালি তো আসলে এটা হয় না, এটা তাকে সভ্য সমাজে এটা বলতেই হয়। কিন্তু যখন এই এনসিপি জামাত যখন সভা ডাকলো শাহবাগে এই দাবিতে, তখন বিএনপি কিন্তু সেখানে যায় নাই, এবং বিএনপি যায় না। কিন্তু পাশ হওয়ার পরে যদি বিএনপি বলে যে এটা আমরা একমত না, তাহলে তো বিএনপিকে আবার ওই দোসর করে তারপরে এই যে নির্বাচন যেটা হয়েছে সেখানে কিন্তু ওই ধরেন ইমোশনাল সেরকমই যদি থাকতো ইমোশনাল তাহলে বাকি ভোটারদেরকে নিয়ে তারা বিলগুলোর মতো, বিজয় অর্জন করবে। জি, বাকি অনেক বিলের মতো এই বিলটাকেও ঝুলিয়ে রাখা যেত। কিন্তু এই বিলটা তো পাস হয়েই যাচ্ছে। বরঞ্চ যেটি আমার গত অনুষ্ঠানে মাসুদ কামাল বলছিলেন, সাংবাদিক মাসুদ কামাল, যে আগেও এই সন্ত্রাস দমন বা সন্ত্রাস বিরোধী আইন একটা কালো আইন হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগের সময় এই কালো আইনটি করা হয়েছে। অনেক সমালোচনা, এখন সেটাকে কুচকুচে কালো বা অমোচনীয় কালো করে ফেলা হচ্ছে, মানে শাস্তির বিধান আরো যোগ করে। মানে বিএনপি তো ইমোশনাল বলছিলেন আপনি, যেরকম তাকে করতে হয় অনেক ক্ষেত্রে, এটাকে ঝুলিয়েও রাখতে পারতো, যেমন অন্যান্য বিলগুলোকে ঝুলিয়ে রেখেছে। আহ, না দেখুন আপনার, হ্যাঁ সেটাই তো, ঝুলিয়ে রাখার অর্থ হলো যেমন আপনার এই যে বিল আকারে আনবে আমাদের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং আপনার সচিবালয়, তা সেটা ওই ঝুলিয়ে রাখতে গিয়ে তাদের যে অবস্থা, আপনি টোটাল মিডিয়া দেখেন, টোটাল সচেতন মানুষ সবাই তো বিএনপির উপরে ঝাঁপিয়ে পড়ছে, হুম। যে তারা বিচার বিভাগের স্বাধীনতা চায় না, তারা বিচার বিভাগকে কন্ট্রোল করতে চায়, এই কথাগুলো তো চলে আসছে, তাই না? তো সেই কারণে ওটা ঝুলিয়ে রাখলেও একই অবস্থা হতো। কিন্তু আমি বলছি যে ঝুলিয়ে রাখার চেয়েও বিএনপি তো আপনার এইটা আশা করার কোনো কারণ নাই। কেন বিএনপি আর আওয়ামী লীগ কি একই ধরনের রাজনীতি করে? তারা তো বিপরীত ধর্মী রাজনৈতিক সংগঠন, এবং একে অপরের কিন্তু প্রতিদ্বন্দ্বী, এটা মনে রাখতে হবে আপনাকে। আজকে যদি এই আওয়ামী লীগ সহ সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে সেখানে জামাতের সিট টিট কোথায় যাবে এটা আমি জানি না, তবে বিএনপি বা আওয়ামী লীগই কেউ 1 নম্বর হবে, কেউ 2 নম্বর হবে। এটি কেউ সরকারে যাবে, কেউ এইটা হলো বর্তমানের প্রেক্ষাপট, এবং এইটা আগামী অনেক দিন চলবে। যতদিন পর্যন্ত আপনার বাংলাদেশে এই এই ধরনের পলিটিক্স থাকবে, ততদিন এটা চলবে। তো সেই ক্ষেত্রে এখন আপনার বিএনপি যেহেতু একটা ভালো পজিশনে আছে, রাজনীতি করছে, গুছিয়ে নেবে তারা, সে অবস্থায় কেন তারা চাইবে তাদের একটা প্রতিদ্বন্দ্বী দলকে তারা একদম তাকে সুযোগ দিয়ে তাকে আপনার জায়গা করে দিবে? এটা তো করার কথা না, এবং সেই জন্যই হয়তো তারা করে নাই। কিন্তু আপনারা অনেকে হয়তো মনে করছেন যে বিএনপি এটা করবে, কিন্তু আমি কিন্তু আগেই মনে করেছি যে এটা করবে না, কারণ বিএনপি তো তার প্রতিদ্বন্দ্বী সংগঠনকে স্পেস করে দিবে না। স্পষ্ট, এবং স্পেসটা তারাও দেখুন ওই রাজনৈতিক দমন দলকে নিষ্পেষণের যার যার শিকারও অবস্থান হয়েছে। করে থেকে নিতে হবে। জি, তারা ওই দলটির হাতে, মানে আওয়ামী লীগের হাতে অনেক দমন নিষ্পেষণের শিকার হয়েছে, ফলে সেটিও একটা কারণ হতেই পারে। কিন্তু সন্ত্রাস বিরোধী আইন নিয়ে কথা বলছি, এই আইনটি যে বলছিলাম যেটি কালো আইন, তখন অনেক সমালোচনা, বিএনপি অনেক সমালোচনা করেছিল যখন এই আইনটি হয়। সুশীল সমাজের প্রতিনিধিরা এটির সমালোচনা করেছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় এর সবচেয়ে বেশি প্রয়োগ দেখা গেছে, এবং এখনো এই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরেও দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে জয় বাংলা স্লোগান দেবার জন্য। সুনামগঞ্জে আইনজীবীদের মধ্যে থেকে এরকম জয় বাংলা স্লোগান দেবার জন্য সেখানেও ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে। এবং আজকেও মানে শিরীন শারমিন চৌধুরীকে আদালতে যখন তোলা হয় তখন হট্টগোল হয় আদালতের চত্বরে, জয় বাংলা স্লোগান দেন আওয়ামীপন্থী আইনজীবীরা। মানে ইনারাও কি এই গ্রেপ্তারযোগ্য অপরাধ করে ফেলেছেন? সন্ত্রাস বিরোধী আইনে যেভাবে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেপ্তার হচ্ছেন, এখন কি ইনারাও গ্রেপ্তার? দেখুন দেখুন কালো আইনের কথা তো বলছেন, আপনি একটু ফিরে যান আরো অনেক আগে। সেই ৮০ সাল থেকে তো আমরা ছাত্র অবস্থা থেকে শুনতে আছি বিশেষ ক্ষমতা আইন, হুম। এটাকে বলা হচ্ছিল কালো আইন। যখন এরশাদ ছিল, তখন মনে করা হয়েছিল যারা আসবে এটাকে বাতিল করবে, করে নাই। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এটা বলছে বিশেষ ক্ষমতা আইন বাতিল করো, করে নাই।
তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারাও করে না, কেউই করে না। কালো আইন, যে কালো আইনের কথাই বলি, রাষ্ট্র পরিচালনার জন্য যখন একটা আইন হয় যেটার থেকে বেনিফিট পাওয়া যায় রাষ্ট্রে যারাই আসে, কারণ আমরা এখন পর্যন্ত আপনি যত দলগুলো ক্ষমতায় আসে বা যারা আসছে, 5ই আগস্টের যদিও পরিবর্তনের পর একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হবে এখন আমি বলতে পারি না, কারণ বিরোধটা এত স্ট্রং পক্ষ বিপক্ষের মধ্যে। সেটা হয়তো আলটিমেটলি কোনো রেজাল্ট আমাদেরকে দিবে কিনা এটা ভবিষ্যৎ বলতে পারবে। কিন্তু এখনো কালো আইন ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা যেহেতু একটু সুবিধাজনক, সেটি যেন আপনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এই যে আমাদের যে স্পিকার মির্জা গোলাম হাফিজ সাহেব, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, উনি কি জয় বাংলা দিয়ে মুক্তিযুদ্ধ করেন নাই? কর্নেল অলি আহমেদ যে এখন বলছেন যে জামাত ইসলাম বলছেন উনি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কর্নেল অলি আহমেদ কি ফিল্ডে যখন মুক্তিযুদ্ধ করছে তখন একটা যুদ্ধে জেতা মানে যে কোনো একটা সামনাসামনি ফাইটে জেতার পরে ওনার বাহিনী নিয়ে উনি জয় বাংলা স্লোগান দেন নাই? তো জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান, যদিও সেটা আওয়ামী লীগের নিজস্ব স্লোগান করেছিল, যার ফলে একটা পক্ষ এটাকে আবার আওয়ামী লীগের স্লোগান হিসেবে বিবেচনা করেছে। এবং আজকে জয় বাংলা বলার ক্ষেত্রে তো আপনি যে বললেন যে এক মহিলাকে গ্রেপ্তার করেছে, এটি তো আপনি এটি এক ধরনের আইনি শাসনের পরিপন্থী। এবং এই জন্যই বলি আপনার এই কাজগুলো যারা যারা করবে তারা যতদিনই জনগণের কাছে বলতে চাক যে তারা সুশাসন দিবে, আইনের শাসন নিশ্চিত করবে, এটা অ্যাবসার্ড। কারণ আপনি যখন একটা বেআইনি কাজ করবেন, আইনের ব্যত্যয় করে একটা কাজ করবেন, সেটাকে আইনের শাসন বলে না এবং সেখানে সুশাসনও বলে না। আর সুশাসন আর আইনের শাসন যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত যে দলই ক্ষমতায় আসেন, আপনার যে লুফুলস গুলো আছে, আপনাদের শাসন তো আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগের শাসন দেখা হয়েছে, বিএনপির শাসনও মানুষ দেখেছে, এরশাদের শাসনও দেখেছে। কাজে আপনাদের সম্পর্কে মানুষ অনেক কিছু কিন্তু জানে, প্রিকনসেপশন আছে। অতএব এইগুলো কিন্তু এখনো চেঞ্জ হয়ে যায় নাই। যদি আপনারা দেখে যে আপনারা সুশাসন দেননি এবং আইন রুল অফ ল এস্টাবলিশ করেননি, কালো আইন দিয়ে এখনো নির্যাতন করছেন, তাহলে মানুষ কিন্তু ওই যে তাদের চিন্তা চেতনায় যেটা আছে সেটাই কিন্তু তাদের চিন্তা চেতনায় উদ্ভাসিত হবে। সেটা কিন্তু আপনাদের জন্য সুখবর হবে না এবং আপনাদের জন্য সেটা ভালো জিনিস বয়ে আসবে না। কারণ যদি আবার নির্বাচন আসে তখন সেই নির্বাচনে কিন্তু আজকে আপনাদের যাদের সমর্থন পেয়েছেন, আপনাদের নিজস্ব কর্মী ছাড়া, নিজস্ব দলের লোক ছাড়াও তো আপনারা সমর্থন পেয়েছেন, সেই সমর্থনটা কিন্তু আপনাদের পক্ষে তখন থাকবে না। জি, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হবার পরে তিনি বলেছিলেন তিনি যারা ভোট দিয়েছেন তাদের প্রধানমন্ত্রী, যারা ভোট দেন নাই বা বিরোধীর পক্ষে ভোট দিয়েছেন তাদেরও তিনি প্রধানমন্ত্রী। ফলে সেটি একটা দেখার বিষয় এখন সামনে তো আছেই। একটু আবারও আসি যে আপনি বলছিলেন না যে সরকারের পলিসি কে গ্রেপ্তার হবেন, কে গ্রেপ্তার হবেন না। আবার জামিনের বিষয়টাও যেটা বুঝলাম সেটিও যে ঠিক আদালতের হাত থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বিষয়টি ঠিক তেমন মনে হচ্ছে না কথা শুনে। আ মানে তাহলে কি এটি সরকারের পলিসি বলতে সরকারের ঠিক কোথা থেকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় নাকি কোথা থেকে আসে এই সিদ্ধান্তগুলো যে কার জামিন হবে বা কাকে গ্রেপ্তার করা হবে এই বিষয়গুলো? না, আপনার এই যে আহ, নির্বাচনের পরে নির্বাচনের পরের পরিস্থিতিটা কিন্তু আগের মতো না। আমি যে বললাম না আপনাকে, আপনার ধরেন এই যে রিমান্ড হলো না, এটা কিন্তু আপনার মনে করতে হবে যে এটা নিয়ন্ত্রিত না, হুম, তাই না? রিমান্ড যে হয় না, জজ সাহেব নিজে মনে করেই রিমান্ডটা দেন নাই। আবার জামিনটা কেন দেন নাই, এখানে কিন্তু জজ সাহেবের নিজের চেতনা চিন্তা ভাবনার ব্যাপার আছে। উনি হয়তো একটা মামলায় গ্রেপ্তার হয়েছেন আজকে এবং এই সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান আছে। এবং শুধু সরকারের না, জামাত বিএনপি তাদেরও, জামাত এবং এনসিপি তাদেরও একটা, যারা নাকি কিছুদিন আগেও তারা ভায়োলেন্স করেছে, এই সমস্ত বিভিন্ন চিন্তা করে কিন্তু উনি এখানে, ওনাকে কেউ বলতে হয় না যে জামিন দিয়েন না। হুম। এটা আমার মনে হয় ওনার নিজের ডিসিশনই উনি নিয়েছেন যে আমরা জামিন দিলাম না, রিমান্ডও দিলাম না। অতএব সাবের এটা আমি মনে চৌধুরীর করি কেন জামিন হয়েছিল সেটির না, বিষয়ে ওইটা একটা ঘটনা প্রেক্ষাপট ছিল হ্যাঁ, আলাদা। সেইখানে আপনি ধরেন ওই সময় কিন্তু মব ভায়োলেন্স ছিল। হুম, আপনি জানেন যে এক একটা লোক কোর্টে যেত, তাদের উপরে ডিম মারা হতো, নির্যাতন করা হতো, তারা কিন্তু আহত হয়েছে, হুম, হাসপাতালেও ছিল। এবং ওইখানে সাবের হোসেন চৌধুরীর জামিনের বিষয়টা নিশ্চয়ই এটা ওপেন সিক্রেট। আমরা সবাই জানি যে যারা নাকি আপনাদেরকে ক্ষমতা এনেছেন বা যারা সেই বিদেশি শক্তি প্রভুরা, সেখান থেকে তাদের একটা চাপ ছিল এবং সেই কারণে বলার সাথে সাথে উনি তো রিমান্ডে ছিলেন, রিমান্ডে থাকতে কিন্তু জামিন হয় না, হুম, রিমান্ড থেকে কোর্টে আসতে হয়। রিমান্ড শেষ হওয়ার পরে জামিন হতে পারে, কিন্তু উনি রিমান্ড থাকা অবস্থায় কিন্তু জামিন হয়ে গেছেন। ওইটাকে আপনি অনেস্টান্স হিসেবে ধরবেন না, কারণ ওইটা আপনার বললাম যে এটা বিশেষ বিশেষ পাওয়ারে যারা নাকি ক্ষমতায় এনেছেন ওনাদেরকে, ইউনূস সাহেবদেরকে, তাদেরই কোনো একটা পক্ষ থেকে তারা ওইটা অ্যাকসেপ্ট করেন নাই, বলছেন জামিন দেওয়ার জন্য, ইমিডিয়েট জামিন হয়ে গেছে। আপনি তো বললেনই তারপরেই তার বাসায় হুম, আপনার অ্যাম্বাসেডাররা দেখা করেছেন। তাই এ থেকে তো আর
বুঝতে বাকি হয় না, কিন্তু বাকি এই থাকে যে না বিদেশি যে কেন পুঁজির হয়েছে। কথা বলছেন, সেটির কথা কিন্তু মানে বলছেন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনিও বলছেন যে ডিপ স্টেট ছিল তাদেরকে দীর্ঘদিন, মানে তাদেরকে আ শেখ হাসিনা ২০২৯ সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতায় থাকতে বলেছিলেন। কৌশলও নাকি বাতলে দিয়েছিলেন। রূপরেখা সবকিছু বলে দিয়েছিলেন। নাহিদ ইসলাম তিনিও বলেছেন ডিপ স্টেটের কথা, হাদি হত্যাকাণ্ডের পেছনে নাকি ডিপ স্টেট জড়িত। ইত্যাদি অনেক কথা বলেছেন। এখন এই যে আবার জামিনের পেছনেও দেখা যাচ্ছে ডিপ স্টেটের একটা কলকাঠি নাড়ার বিষয় আছে। এই ডিপ স্টেট কারা? এটি কি মানে এটার আইনগত অস্তিত্ব কি? বা এভাবে প্রভাব খাটাচ্ছে, এটি জানবার কোনো সুযোগ কি আইনিভাবে নাই? যে এরা আসলে কারা? কেন আপনি কি এটা এখনো জানতে পারেন নাই? ডিপ স্টেট ব্যাপারে যখন ক্ষমতার পরিবর্তন হলো, ১ম ট্রাম্প ক্ষমতায় এসে কি বলল? উনি তো বলল যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ডিপ স্টেটের মাধ্যমে হয়েছে, আমাদের ইউএসএইড এর ফান্ড 29 মিলিয়ন খরচ করা হয়েছে। তো আর এটা তো সবাই জানে, আপনিও তো জানা উচিত। ডিপ স্টেট তো ওখান থেকেই আসছে। ওই ডিপ স্টেট কি মিন করে, কারা কারা, এটা তো সবাই আমরা জানি। এবং ওই ফান্ডের কথা যখন হয়েছে, তারপরে ওই ফান্ডের যারা গোড়া যারা সেই আমেরিকাতে কি এক্স অ্যাম্বাসেডার মোলায়েমান নাকি নাম, ওনারা সহ ওনাদের সব টিম কিন্তু এখানে এসে যাদের যাদের ফান্ড দিয়েছে সবার সঙ্গে কথা বলে গিয়েছে, যেগুলো জানি ডিটেলস আর বাইরে না বেরোয়, তাই না? তো এখন এই ডিপ স্টেটের কথা হাসান কিংবা সজীব ভুইয়া বলেছে ঠিক কতটুকু, যেটা হলো ওনাদের সঙ্গে বর্তমানটা, কিন্তু আগেরটা তো ওনারা বলেন নাই, হুম, তাই না? ওটা তো আমেরিকার প্রেসিডেন্টই বলে দিয়েছে। এবং সেই বলে দেওয়ার কারণে হ্যাঁ, ওইটাই সত্য না যে ডিপ স্টেট চাইলেই সবকিছু হয়ে যাবে তা না, কিন্তু বাংলাদেশের একটা লাগবে, ফিল্ডও লাগবে। যেমন আপনি রুটি ভাজতে চান, কিন্তু খোলাটা কিন্তু গরম হইতে হবে। হুম, হুম। খোলাটা গরম না হলে কিন্তু রুটি দিলে রুটি ভাজা হবে না। তো এই জন্য আপনার ডিপ স্টেট চাইলেও হবে না, কিন্তু এখানেও একটা সিচুয়েশন উত্তপ্ত হইতে হয়। আপনার সেই কারণেই আপনার পরিবর্তনগুলো হয়। কিন্তু কিন্তু এই এখন ডিপ ডিপ স্টেটের নাম স্টেট কিন্তু কেউ বলে না। নাম বললে কি কোনো সমস্যা হয়? ধরেন একজন না, অনেকেই এখন পর্যন্ত ডিপ স্টেট কথাটা উল্লেখ করেছেন। কিন্তু ডিপ স্টেটে না কারা? কেন মানে কেন একটা ব্যক্তি বা শোনেন, কোনো ব্যক্তির তো সংশ্লিষ্ট থাকতে হবে। যতই সংগঠন বা যাই আপনি থাকুক না কেন। তাদের নাম কেউ বলে আপনি না কি কেন? আপনি কি সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ দেখেছেন? রেফারিং উইথ দ্য অনলাইন পত্রিকা নিউজ, সেখানে বলেছে যে বিএনপি অনেক বড় বড় নেতাদের এবং রাজনৈতিক বাংলাদেশের বড় বড় নেতাদের, তাদের কথা বলার ক্ষেত্রে আপনার যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে তাদের ছেলেমেয়েরা বিদেশে যারা পড়ছেন তাদের ভিসার ক্ষেত্রে সমস্যা হবে। এরকম একটা নিউজ আসছে। তো আপনি ধরেন বলবেন বাংলাদেশে তো অনেকেরই তো ছেলে মেয়ে ফ্যামিলি বিদেশে থাকে, তাই না? হুম, এই সমস্ত শক্তিধর দেশগুলোতে থাকে। তো এই শক্তিধর দেশের এগেইনস্টে যদি এইভাবে কথা বলা তো সবসময় সহজ হয় না। কারণ ওই রকম আর কোথায় পাবেন? যে আপনার বঙ্গবন্ধু যখন বক্তৃতা দিয়ে বলছিল যে বিশ্বে ২ টি ভাগ, একটা শোষক শ্রেণী, একটা শোষিত শ্রেণী। আমি হলাম শোষিত শ্রেণীর পক্ষে। তখন কিন্তু সিআইএ খুব অ্যাক্টিভ। তখন কিন্তু আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে হত্যা করা হয়, সিএ সরাসরি করে। হুম, তো সেই অবস্থায় উনি বলেছিলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি যেভাবে আহ, শক্তিশালী দেশগুলো যেভাবে বিশ্বকে পরিচালনা করছে, সেক্ষেত্রে ওই আপনি ডিপ স্টেট বলেন যাই বলেন তাদের পক্ষে ন্যাকেটলি হুম, সরাসরি অনেকের পক্ষে আর বলা সম্ভব হবে না, কারণ এটার অনেক যুক্তিযুক্ত কারণ আছে। তারপরে আমি বলবো যে সরকার যে আছে, সরকারের মধ্যেও তো আপনার এটা তো এনসিপি আলাই বলছে যে সরকারের মধ্যেও তো আপনার আগে যারা ছিলেন ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে যারা সরকার ছিলেন, তাদের একটা অংশ কি সরকারে নাই এখন? আছে না? সেটা তো হুম, আছে। অতএব সেক্ষেত্রে এখনো যে আমরা স্বাধীনভাবে কতটুকু কি করতে পারবো, এই বিষয়টা তো আপনাকে বিবেচনা করতে হবে। কতটুকু আমরা করতে পারবো? আমরা ছোট্ট দেশ, আমাদের সব দিক থেকে ক্রাইসিস আছে। আর সবচেয়ে হলো যে আমাদের এখানে রুল অফ ল নাই, আমাদের এখানে গুড পলিটিক্স নাই, আমাদের এখানে আইনের শাসন নাই, এবং আমাদের এখানে প্রতিষ্ঠান নাই যে একটা জায়গায় আপনার ক্রাইসিস হলে আপনি যদি একটা বিপদে পড়েন, বেআইনি হ্যারাসমেন্টে পড়েন, আপনি যে কোর্টে গিয়ে আপনি প্রোটেকশন নিবেন, সংবিধানে এটা আছে, কিন্তু বাস্তবতা সেটা নাই। কাজে সেই কারণে এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করেই আপনাকে কথা বলতে হয়। কাজে এই বিষয়গুলো যদি আমরা মাথায় তাহলে না আসলে রাখি, মানুষ তাহলে ওই যে কোনো আদালতের আলোচনা উপর ভরসাটা, করে লাভ হবে না। আদালতের উপর ভরসাটাই বা মানুষ আসলে রাখবে কি করে যদি পরিস্থিতিটা আসলে এমনই হয় এবং দিন, দিন যদি ভালো না হয় খারাপ হয়, মানুষের আদালতের উপর আস্থা রাখবে কি করে? আরেকটা বিষয় একটু ছোট্ট করে একটু শেষ করে দিয়ে এটার জি, উত্তরটা দিয়ে দেই, আচ্ছা এটার হ্যাঁ, উত্তরটা দিয়ে দে। হ্যাঁ। আদালতের উপরে ভরসা কি মানুষ খুব রাখছে? বলেন, যদি খুব রাখতো তাহলে এই যে কতগুলো আইন হয়েছে, আপনার কতগুলো অন্যায় কাজ হয়েছে 18 মাসে, যেগুলা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক,
একদম সাংঘর্ষিক। এই যে রাজনৈতিক দল করা যাবে না, একটা লোকের আপনার মামলা হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা দল তো একটা বোবা জিনিস, ওর তো প্রাণ নাই। তো একটা দলকে আপনি নিষেধ করেন কেমনে, সাজা দেন কেমনে? একটা গাছকে কি আপনি সাজা দিতে পারেন? তা তো পারেন না। তাহলে একটা আওয়ামী লীগ একটা দল, এটাকে তো আপনি সাজা দিতে পারেন না। একটা অর্ডিন্যান্স করে বলে দিলেন বেআইনি। না, তো কিন্তু মানুষ কি কোর্টে সংগঠন গেছে? করে যদি তারা অপরাধ না, সংগঠিত করে, সংগঠন করে যদি না, অপরাধ সংগঠিত করে তাহলে? সেটা তো পরের কথা। সংগঠন করে সংগঠন হবে। কিন্তু সংগঠনে সবাই তো অপরাধ করে নাই। ধরেন বাংলাদেশে ৫ কোটি লোক আওয়ামী লীগ করে। ৫০ লাখ লোক অপরাধ করছে। ৪.৫ কোটি লোক তো অপরাধ করে নাই। তাদের তো ওই আওয়ামী লীগ করার অধিকার আছে। এই যে আপনি বাতিল করলেন, এটা তো সংবিধানের সঙ্গে পুরো সাংঘর্ষিক। তা আপনি কেউ কি কোর্টে গেছে? বলেন? তো যায় নাই। কেন যায় নাই আপনাকে বুঝে নিতে হবে। যে আদালতের উপরে অতটা ভরসা মানুষ পাচ্ছে না। এবং কেন পাচ্ছে না? এটা আমাদের আদালতই তো হাহাকার। আদালতের বিচারকরাই তো হাহাকার অবস্থায় ছিল। কে কখন কাকে কোথা দিয়া মব কালচার করে তাদের উপর আক্রমণ করে। কোর্টে হয়েছে না? কোর্টের মধ্যেই তো আদালতে হিয়ারিং করার সময় কোর্টের বিচারকের উপরই তো আপনার আক্রমণ হয়েছে। হয়েছে না? তারপরে ঘেরাও করে পদত্যাগ হয়েছে। সবকিছুই তো হয়েছে। কাজেই আপনি যে আপনার এমন শক্ত জিনিসটাকে কথা বলছেন, আপনি কি কখনো মবের ভয় পান নাই? মানে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় গেল বা এখনো আছে? না, মবের ভয় আছে। আমার মবটা হয়তো অতটাকে সিরিয়াস রাজনৈতিক দল নেয় না। কারণ আমি তো কোনো দল করি না। কিন্তু আমি যদি কোনো দলের অন্তর্ভুক্ত হতাম, তাহলে নিশ্চয়ই সেটার শিকার হতে হতো। কারণ আমি দেখেছি তো আপনার আওয়ামী লীগের সময়ও যে সমস্ত কথাবার্তা আমি বলেছি, অনেকগুলো কথাই তো আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। যখন হুম। হারুন তাদেরকে গ্রেপ্তার করলো ২ তারিখে, তখন আমি যে কথাটা বলেছি টেলিভিশনে, কোন রাজনৈতিক দলের নেতা সেটা বলতে পারত না। এবং আমি বলেছি ওই কারণেই, যেহেতু আমি তো বিএনপি করি না। বা আমি তো কোনো রাজনৈতিক দল করি না। কাজেই ওরা ওইটাকে দেখবে এটা হার্ম না। তাদের জন্য হার্ম না। হুম। কিন্তু আমি যদি দল করতাম তখন তারা মনে করতো এটা হার্ম। তো একইভাবে ওই আপনার অন্তর্বর্তীকালীন সভার সময় তারা দেখেছে যে উনি তো আর আওয়ামী লীগ করে না, উনি তো বিএনপি করে না, জাতীয় পার্টি করে না। কাজে হুম। উনি বলার ক্ষেত্রে বলছে ওইটা কোনো সমস্যা নাই। ওনার তো ফলোয়ার নাই। উনি বলছে, কাজে এই জন্য হয়তো আপনার কি বলে এই যে ভায়োলেন্স যেটা মব কালচার সেটা হয়তো হয় নাই। কিন্তু সেটা হোক বা না হোক সেটা প্রশ্ন না। প্রশ্ন হলো যে আপনার যখন আপনি মব ভায়োলেন্স করবেন, তখন তো স্বাভাবিকভাবে বিচার বিভাগের উপরে মানুষ কিছুটা দূরত্ব চলে যাবে। বিচার বিভাগের আস্থা রাখতে পারবে না। আর আস্থা রাখার জন্য বিচার বিভাগের যে মানসিকতা, যে স্ট্রেংথ, যে মেরুদণ্ড, হুম। সেটা নিয়ে যতদিন পর্যন্ত বিচার বিভাগ না আসবে, ততদিন পর্যন্ত সেই আস্থা এই মানুষ পাবে না। ততদিনের জন্য নিশ্চয়ই আমাদের অপেক্ষা করতে থাকতে হবে। একটা প্রসঙ্গ দিয়ে শেষ করি। মানে শিরীন শারমিন চৌধুরী দিয়ে শুরু করেছিলাম কথা বলা। সেখানে এই যে বললাম যে এতদিন কেন গ্রেপ্তার হলেন না আর এখন কেন গ্রেপ্তার হলেন? এই প্রসঙ্গে ধরেন যখন সংসদের ১ম অধিবেশন হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সংসদের রীতি অনুযায়ী এখানে স্পিকার বা ডেপুটি স্পিকারের উপস্থিত থাকবার কথা। কিন্তু বিগত সরকারের বিরুদ্ধে যে জনরোষ তার কারণে এখন তাদের কেউ স্পিকার, ডেপুটি স্পিকারদের কেউ জেলে, কেউ পলাতক। জেলে আছেন শামসুল হক টুকু, সাবেক ডেপুটি স্পিকার, এটা আমরা জানি। কিন্তু এই যে নিখোঁজ বা পলাতক মানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, এই বিষয়টি কি, এই দাবিটি কি সত্য যে তিনি নিখোঁজ বা পলাতক? যেখানে আসলে ওই ৬২৬ জনের তালিকায় তিনি ছিলেন। তারপরে তিনি সেখান থেকে নিরাপদে চলে গেলেন। পাসপোর্ট অফিসে তার বায়োমেট্রিক, তার চোখের ছাপ বা আঙ্গুলের ছাপ থেকে শুরু করে সবকিছু তিনি দিলেন তার পাসপোর্ট, তার এবং তার হাসব্যান্ডের পাসপোর্টের জন্য। সেটাও পাসপোর্ট অফিসগুলো তার বাসায় টিম পাঠানোর, মোবাইল টিম পাঠানোর জন্য পারমিশন দেওয়ার আ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল সেই সময়। মানে সরকারের কোনো না কোনো কর্তৃপক্ষের কাছে তো তার বিষয় আছেই। তাহলে তিনি পলাতক বা নিখোঁজ, এই বিষয়টা কি আসলে খুব আ সত্য দাবি? দেখুন, যখন পাসপোর্টের বিষয়টা, তখন কিন্তু তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন। এবং উনি আসার পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর ব্যাপারে কিন্তু কোনো আপডেট মিডিয়াতে ছিল না। এবং আমরাও খোঁজ খবর নিয়েছিলাম কোথায় আছেন, আমরাও জানতে পারি নাই। এখন ওই সেন্সে যেহেতু একটা লোককে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে উনি হয়তো হাইড করে আছেন, তাই না? কারণ উনি যদি কোথাও সুনির্দিষ্টভাবে কোথাও থাকতেন, সেটা কিন্তু মিডিয়ায় আসতো। হুম। কিন্তু ওই পাসপোর্টের পরে উনার ব্যাপারে কোনো তথ্য কিন্তু মিডিয়ায় কোথাও আসে না যে উনি কি দেশ ছেড়ে চলে গেছেন, না দেশে আছেন, কিভাবে আছেন। কারণ এটা সম্ভব। কারণ আপনার ওবায়দুল কাদের সাহেবই তো আপনি জানেন যে ৩ মাস এখানে বিভিন্ন বাসায় ছিলেন। এই যে মোমেন সাহেব এখন বলতেছেন উনি প্রায় ৮ মাস ছিলেন। হুম। ছিলেন তো, বাংলাদেশে তো থাকা সম্ভব। সব তথ্য যে পুলিশের কাছে থাকবে এমন তো কোনো কথা নাই। এখন সেই কারণে হয়তো উনার তথ্য থেকে উনি বলেছেন যে পলাতক বা ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা উনার ব্যক্তিগত কিন্তু ধারণা থেকে ধরেন বলতে পারেন। বলতে পারেন। উনার কিন্তু যদি যদি নলেজে ধরেন থাকতো, হ্যাঁ, কিন্তু ধরেন তিনি উনার যদি সেনা নলেজে হেফাজতে থাকতো বা ক্যান্টনমেন্টে ছিলেন তিনি। সেখান থেকে তো না, তিনি ওখান থেকে তো পালিয়ে এখন যান তো নাই।
না, শুরু না থেকে আমি একদম ক্যান্টনমেন্টে শুরুর কথা থেকে বলছি। হ্যাঁ, মানে ১ম এ ছিলেন মামলা তো তখনও ক্যান্টনমেন্টে। তার বিরুদ্ধে ছিল। মামলা ছিল শামসুল হক টুকু মানে ডেপুটি স্পিকারের বিরুদ্ধে মামলা ছিল, তার বিরুদ্ধেও মামলা ছিল। ডেপুটি স্পিকারকে গ্রেপ্তার করা হলো। আনিসুল হক বা সালমান এফ রহমান তাদেরকে গ্রেপ্তার করা হলো। অনেকে আবার নিরাপদে থাকলেন ধরেন আ ডিবি এসবির সাবেক চিফ যিনি মনিরুল ইসলাম পুলিশ কর্মকর্তা। তিনি জানলাম যে তিনি নাকি বিদেশেও চলে গেছেন। এরকম অনেকে বিদেশে চলে গেলেন, অনেকে দেশে থাকলেন, কেউ কারাগারে গেলেন। মানে এই বিষয়টা কে ডিল করল যে কে কোথায় যাচ্ছেন, কে কোথায় যাবেন? আ এটি তো সেনাপ্রধান তো এই প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রথমত হলো যখন ৫ই আগস্টের পরে এই ধরনের সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হত্যা করা এই সমস্ত ঘটনা ঘটছে সবাই ভয় ভীতির কারণে একটা শেল্টারে গেল। এবং সেই শেল্টারটা একমাত্র জায়গা হলো ক্যান্টনমেন্ট। সেখানে যখন গেল তখন প্রশ্ন আসলো কারা গেছে, কোথায় গেছে, তালিকা চাওয়া হলো। তখন ওনারা তালিকা প্রকাশ করে দিলেন। এবং তালিকা প্রকাশ করার পরে পরবর্তীকালে কিন্তু আবার সেনাপ্রধান বললেন যে ওনারা আমাদের এখানে ছিলেন কতজন যেন বললেন ৬২৫ না ৬২৬ কোথায় ঐরকম এবং সেখান থেকে কিছু লোক অ্যারেস্ট হয়েছে সেই তথ্যটাও দিলেন। বাকিরা ওনাদের কাছ থেকে চলে গিয়েছেন। এখন এই চলে যাওয়ার পরে ক্যান্টনমেন্ট থেকে বেরোয় কেউ কোথাও নিজস্ব কোনো জায়গায় লুকিয়ে থাকা বা কেউ বিদেশ চলে যাওয়া এই বিষয়গুলো তো আর ওনারা ডিল করেন নাই ওনাদের বক্তব্য অনুসারে। ওনারা বলেছেন। অতএব সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্টনমেন্টের বিষয়টা ওখান থেকে অফ হয়ে গেল। কারণ ওখান থেকে যে চলে আসছে। এরপরে আসার পরে আপনার যখন পাসপোর্টের বিষয়টা আছে তখনও কিন্তু একটা রিপোর্ট এসেছিল যে উনি কোথায় আছেন। একটা মোটামুটি তথ্য এসেছিল যে ঢাকায় আছেন কোনো বাসাটা সেই। কিন্তু এরপরে কিন্তু পাসপোর্টের বিষয়ের পরে পাসপোর্টটা যখন হলো না, তারপরে কিন্তু উনি একদম হাইডিং এ চলে গেছেন এবং এটা কেউ জানতো না। হুম, আমি জানি না কোনো গোয়েন্দা বিভাগের নলেজে আছে কিনা এটা আমার জানা নেই। যদি জেনে থাকেন তাহলে সেটা হয়তো রাজনৈতিক সিদ্ধান্তই হয়েছে যে ওই সময় ধরে নাই, এখন নির্দেশনা পাইছে, এখন ধরছে। অথবা এমনও হতে পারে যে গোয়েন্দা তথ্যটা এখনই পাওয়া গেছে। এটা তো আসলে যারা এর সঙ্গে জড়িত তারাও সঠিক কথাটা বলবে না। তারা হয়তো বলবে যে আমরা খবর পেয়েছি এখনই ওখানে আছে, ওখান থেকেই হুম। গ্রেপ্তার করেছি। অথবা আ এই ধরনের কথাই আসবে। কিন্তু প্রকৃত সত্য হয়তো শিরীন শারমিন চৌধুরী যখন বেরোবেন তখন হয়তো তার কাছ থেকে জানা যাবে আসল কি ঘটনা। জি। যেটা ওবায়দুল কাদের সাহেব ইন্ডিয়াতে গিয়ে এখন বলল যে আমি এই জায়গায় এইভাবে ছিলাম। হ্যাঁ? তারপরে আমি দেশ ছেড়ে চলে আসছি। কাজে এগুলো আসলে পরে জানা যাবে। এই মুহূর্তে আমাদের জানা সম্ভব না। আর প্রধানমন্ত্রী যেটা বলেছেন উনার কাছে হয়তো সেইভাবেই নিউজ ছিল যে কোথায় আছে জানেন না। হয়তো গোয়েন্দা বিভাগ জানলেও তাকে নিউজটা দেন নাই। আবার এমন হইতে পারে গোয়েন্দা বিভাগও জানতেন না। তো ইন্টারনাল ব্যাপার তো আসলে জানার খুব সুযোগ নাই। জি, স্পষ্টকারী কিছুই আমরা বলতে পারব জি। না। আসলেই যে কার ইশারায় গ্রেপ্তার হন, কার ইশারায় জামিন হয় সেটাও হয়তো ভবিষ্যতে যদি আসলেই ঠিক হয়, আপনি একটা শিশুর পানিতে ডোবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। যদি ভবিষ্যতে আসলেই ঠিক হয় সেই আশায় আমাদের থাকা ছাড়া খুব বেশি উপায় নাই। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মনজিল মোরশেদ আপনাকে সময় দেবার জন্য আমাকে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি।